আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম সবাইকে এসআর সায়েন্স জোনে। আজ আমরা এসএসসি ফিজিক্সের চ্যাপ্টার 2 এর আরো কিছু টপিক নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা এই একই টপিকের কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আরো কিছু বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে দ্রুতীয় বেগ, ত্বরণ, গতির সমীকরণ এবং পড়ন্ত বস্তুর সূত্র নিয়ে। তো প্রথমে আছে আমাদের দ্রুতীয় বেগ। দ্রুতি দ্রুতি আর একটা হচ্ছে বেগ। তো দ্রুতিটা কি? দ্রুতির সাথে দূরত্বের সম্পর্ক, আর বেগের সাথে হচ্ছে সরণের সম্পর্ক। বোঝা গেল? এখন তুমি যদি একটু দেখো তাহলে, যদি তোমার এখানে দূরত্ব আর এই পথে, ধরো এখানে এ বিন্দু আর এটা হলো বি বিন্দু, তোমার এই পথে দূরত্ব এবং সরণ নির্ণয় করতে বলা হলো, তাহলে দূরত্ব কোনটা হবে, সরণ কোনটা হবে? দূরত্ব আমরা জানি সামগ্রিক পথ। তুমি এ থেকে বিতে যাচ্ছে, এই পথটা সম্পূর্ণ সরল রৈখিক। তাহলে এই যে সম্পূর্ণ দূরত্বটা, এইটাই কিন্তু আবার দূরত্ব। এই সম্পূর্ণ পথটাই কিন্তু একটা দূরত্ব। আবার এটা যেহেতু সরল রৈখিক, সরল রৈখিক না, আমরা কাল পড়েছিলাম যে যাত্রা বিন্দু হতে গন্তব্য বিন্দুর, ধরো এটা একটা যাত্রা বিন্দু আর এটা হলো গন্তব্য বিন্দু, এই দুইটার মধ্যবর্তী যে সরল রৈখিক দূরত্ব, সেইটা হচ্ছে সরল। আর সামগ্রিক যে পথ, আমি এখান থেকে যাত্রা বিন্দু, এটা হলো গন্তব্য বিন্দু, এখানের এই পর্যন্ত যে সামগ্রিক পথ, সেইটা হচ্ছে আমাদের হচ্ছে তোমার দূরত্ব। তাই না? এই পথটা এরকম যদি আঁকা বাঁকা হতো, ধরো এইটাই সেই গন্তব্য যাত্রা বিন্দু, এরকম ভাবে চলে গেছে, হ্যাঁ, তাহলে এই যে সামগ্রিক পথ, এইটা হচ্ছে আমাদের দূরত্ব। কিন্তু এই ক্ষেত্রে তো একটাই পথ আছে, কয়টা পথ? একটাই পথ, এবং সেটা হচ্ছে সরল রৈখিক। তাহলে এর ক্ষেত্রে দূরত্ব আর সরণ একই সমান। বুঝা গেল? তাহলে এই যে এ থেকে বি বিন্দুতে যেতে আমাদের যে পথটা অতিক্রম করা হচ্ছে, সেটা একই সাথে দূরত্ব এবং সরণ, কারণ সেটা সরল রৈখিক। তাই যদি সরল রৈখিক না হয়ে এরকম বক্র হতো, তাহলে ওইটা কিন্তু দূরত্ব হতো না। বোঝা গেছে? তাহলে যখনই একটাই পথ থাকবে এবং তার ওইটা একটা সরল রৈখিক হবে, ঠিক আছে, তখন সেইটা হবে আমাদের দূরত্ব এবং সরণ দুটোটাই। তো এই দূরত্বের পরিবর্তনকে বলা হয়, দূরত্বের পরিবর্তনের যে হার, দূরত্বকে আমরা এস দ্বারাই প্রকাশ করি, ঠিক আছে? দূরত্বকে কি দ্বারা প্রকাশ করা হয়? এস দ্বারা। তো এস বাই টি। কেন এটা লিখলাম? এটা হলো দূরত্বের পরিবর্তন। দূরত্বের পরিবর্তন বলতে আমরা ডেল এস দিই। কেন দিই বলতো ডেল এসটা? ধরো তুমি এখান থেকে যাচ্ছে, এখানে তোমার এস ওয়ান যাত্রাপথ ধরলাম, আর এখানে গিয়ে পৌঁছাইছো, এখানে ধরলাম এস টু গন্তব্যস্থানে, ঠিক আছে? তাহলে এদের যে পার্থক্যটা, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব বা এখান থেকে এইটুকু যে পার্থক্য, সেটাই হচ্ছে আমাদের ডেল এইচ, মানে দূরত্বের পরিবর্তন। এই ডেল এস মানে কি? দূরত্বের পরিবর্তন। আর এইটি মানে কি? হার, দূরত্বের পরিবর্তনের হার। বুঝে গেছে? এরকম যদি দূরত্বের পরিবর্তনের হার হয়, সেটা হবে আমাদের দ্রুতি। আর বেগ কি হবে? বেগ হলো এরকম সরল রৈখিক পথে বা সরণের, আমরা জানি সরল রৈখিক পথ মানে কি, সেটা সরণ হয়, ঠিক আছে? তাহলে এখান থেকে এইটা যে সরণ, সেই সরণকেও এস দ্বারা প্রকাশ করা হয়, তাহলে ডেল এস ডিভাইড বাই টি। তার মানে সরণের পরিবর্তনের হার, একক সময়ে সরণের যে পরিবর্তন, সেটাই হচ্ছে আমাদের বেগ। ঠিক আছে? এটা কিভাবে আসে দেখো। ধরো এই যে এখান থেকে একটা বিন্দু, এখানে ধরো টি সময়ে সে এখানে পৌঁছাইছে, এই এস টু বিন্দুতে পৌঁছাইছে এস অন থেকে, ঠিক আছে? তাহলে সে আসলে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে দেখো তো। এস থেকে এস টু তে গেছে, এস অন দিলাম এটা, তাহলে দূরত্ব গেছে টোটাল এস টু মাইনাস এস অন, বা ডেল এইচ, এটা ডেল এস,
ঠিক আছে, এই পরিবর্তনকে ডেল দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, তাহলে S1 থেকে S2 তে গেছে, সরণ আমাদের হয়েছে ডেল এস। কি সময়তে? টি সময়তে। তাহলে টি সময়ে অতিক্রম করে ডেল এস পথ। বলেছি একক সময়ে, তাহলে একক মানে একক সময়ে অতিক্রম করে ডেল এস ডিভাইড বাই টি পথ। এটা তো আমরা জানি নাকি, বুঝছি না তো। এইটা যদি বড় হয়, এটা যদি ছোট হয় বা এক হয়, এখানে যদি এক আসে, এটা কিন্তু এক নয়। উপরেরটা যদি আমাদের আহ, এক না এসে অন্য কিছু আসে এবং নিচেই যদি এক আসে তাহলে ভাগ হয়। আর এর উল্টা ঠিক, উপরে এক আর নিচে যদি টি হয় তাহলে এই দুইটা কি হইতো? গুণ হইতো। বুঝা গেছে? যখন উপরে কোনো একটা কিছু আর নিচে ওয়ান তখন ভাগ, আর যখন উপরে ওয়ান নিচে কোনো কিছু তখন হচ্ছে আমাদের গুণ। এটা তো আমরা জানি, বুঝছি, ছোটবেলার পড়া এটা। তো একক সময়ে যে অতিক্রান্ত সরণ, সেই সরণের যে পরিবর্তনের হার, সেটাই হচ্ছে আমাদের বেগ। তো এই বেগের ভিতরে সমবেগ আছে এবং অসমবেগ আছে। সমবেগ হচ্ছে সব সময় বেগটা সমান থাকবে। ধরো এখান থেকে যাত্রা শুরু করে এখানে এই পর্যন্ত, এর মধ্যবর্তী যে এখানে যে বেগটা ছিল এখানেও সেই একই বেগ। এখানে যদি 10 মিটার/সেকেন্ড থাকে, এখানেও 10 মিটার/সেকেন্ড যদি হয় বেগটা, তাহলে সেটা হচ্ছে আমাদের সমবেগ। তাহলে এটা কি? এটা একটা সমবেগ। কিন্তু ধরো এরকম হয়েছে, এখানে হচ্ছে 10, এখানে হচ্ছে 15। ঠিক আছে, এখানে 10 আর এখানে হচ্ছে 15 মিটার/সেকেন্ড। তাহলে দেখো তো, বেগ কিন্তু বৃদ্ধি পেয়েছে, আবার বেগ কিন্তু হ্রাস পেতেও পারে। ঠিক আছে, তাহলে এই দেখো এখান থেকে এটা কি বলবো? এটাকে বলবো আমরা অসমবেগ। আমরা এর আলোচনা একটু পরে আরো বিস্তারিত করব। এইবার আসছে আমাদের ত্বরণ। তো এই বেগ বা দ্রুতিকে একে কিন্তু ভি দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? ভি দ্বারা। বুঝে গেছে? এইটাও ভি দ্বারা প্রকাশ করা হয়। আমাদের দ্রুতি আর বেগ কখন সমান হয় বলো তো? যখন এরকম পথটা সরল রৈখিক হয়, তখন আমাদের দূরত্ব এবং দ্রুতি এবং বেগ সমান। কেন দ্রুতি আর বেগ সমান? কারণ তাদের দূরত্ব আর হচ্ছে সরণটা সমান, তাই। বোঝা গেল? এবার আহ দ্রুতির একক আছে, মাত্রা আছে। ঠিক আছে, দ্রুতি আর বেগের মাত্রা একই, কারণ এই দুইটা একই, যেহেতু এখানেও ডেল, এখানেও এস, এখানেও এস, এখানেও টি, এখানেও টি, সুতরাং এদের মাত্রা একই হবে। ঠিক আছে, আবার এককও একই হবে, কিন্তু রাশিটা ভিন্ন, অর্থাৎ একটা স্কেলার রাশি, একটা ভেক্টর রাশি। দূরত্বের পরিবর্তন, দূরত্ব একটা স্কেলার রাশি। কারণ কি স্কেলার রাশি কেন? এ দেখো, এখানে যদি দূরত্ব আমরা কল্পনা করি, এমনে যায়, এমনে যায়, এমনে যায়, এরকম ধরো একটা দূরত্ব আছে, এটা এ বি, এস বি, সি, ডি। তাহলে দেখো তো, ডি থেকে সিতে যেতে যদি আমরা দূরত্বের কথা কল্পনা করি, তাহলে এমনে যাচ্ছে, দিক পরিবর্তন করছে, এমনে যাচ্ছে, এমনে যাচ্ছে, এমনে যাচ্ছে, তবে দিকটা পরিবর্তন হয়ে যাচ্ছে তার। ঠিক আছে, তাহলে দিক পরিবর্তন হয়ে গেলে সেটা আমাদের দূরত্ব হয়, সরণ হয় না। ভেক্টর রাশির ক্ষেত্রে একটা নির্দিষ্ট দিক থাকা লাগবে। এটা কি নির্দিষ্ট দিক বলো? এটা কি শুধুমাত্র এটা, আবার এটা মনে করো একদিকে গেছে, এটা আরেক দিকে, এটা আবার অন্যদিকে, এটা আবার ভিন্ন দিকে, দেখো কয়টা দিক পরিবর্তন করেছে সে, এমনে অমনে এরকম ভাবে চলে গেছে, তাই না? কিন্তু এইটা দেখো একটা নির্দিষ্ট দিক আছে, সরল রৈখিক দিক, তাই না? এটা কি একটা সরল রৈখিক দিক আছে, দেখো। তাহলে সরণের ক্ষেত্রে সরল রৈখিক দিক থাকে একটা নির্দিষ্ট, তাই এটা একটা ভেক্টর রাশি। কিন্তু এ যেহেতু দিক পরিবর্তন করছে, বারবার বারবার পরিবর্তন করছে, এই যে ডি থেকে সিতে যেতে দিকটা কি বারবার পরিবর্তন করে ফেলছে, সুতরাং এটা আমাদের ভেক্টর হবে না। দিক পরিবর্তন না হলে ভেক্টর হবে, দিক পরিবর্তন হলে ভেক্টর হবে না। বোঝা গেল? এবার এই দ্রুতি আর বেগের ক্ষেত্রে আরো কিছু বিষয় আছে আমাদের। ধরো একটা, এই হচ্ছে একটা পাথর, মনে করো এটা একটা পাথর। এই পাথরকে এরকম সুতা দিয়ে বাঁধা হয়েছে, এই যে সুতা, সুতা দিয়ে বাঁধা হয়ে এরকম ভাবে ঘোরানো হচ্ছে, বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে এরকম।
ঠিক আছে? তাহলে এইটা কি দূরত্বের সমদূরত্বই নাকি সমবেগ কোনটা হবে বলো তো? এ যেহেতু একটা নির্দিষ্ট বেগে ঘুরতে থাকবে, সুতরাং এটা একটা সমবেগ বা সমদূরত্ব কিছু একটা হবে। কিন্তু তুমি যদি দেখো তাহলে এই দেখো বারবার এরকম দিক পরিবর্তন করছে, এদিকে এদিকে। তুমি যদি ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দু কল্পনা করো, এতটুকু 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 এতটুকু, এ কি এরকম সোজা চলে যাচ্ছে বলো? যাচ্ছে? যাচ্ছে না কিন্তু। সুতরাং এ বারবার বারবার দিকটা এরকম পরিবর্তন করছে, এতটুকু একটু একটু করে দিক পরিবর্তন করছে। তার মানে এটা সমবেগে চলছে না, সমদ্রুতিতে চলছে। যখন তুমি এখানে এই বেঁধে পাথরটাকে ঘোরাতে থাকবা বৃত্তাকার পথে, তখন তার দিকটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তুমি যদি কল্পনা করো, এটা হচ্ছে আমরা চারটা দিক জানি। এটা যদি পূর্ব ধরে এটা হচ্ছে পশ্চিম, এটা যদি উত্তর ধরে এটা হচ্ছে দক্ষিণ। মোট কয়টা? মোট চারটা দিক। তো দেখো তো, এতটুকু মনে করো এতটুকু যাচ্ছে পূর্ব, আবার এখান থেকে মনে করো এখানে আইছে, তাহলে দক্ষিণে চলে গেছে। আবার এখানে আইছে, কোথায় আইছে? পশ্চিমে চলে গেছে। আবার উপরের দিকে এই জায়গায় গেছে, উত্তরে চলে গেছে। তার মানে দিক বারবার তার পরিবর্তন হয়ে গেছে। কিন্তু এই ক্ষেত্রে দেখো তো, যদি একটা বস্তু এখান থেকে যাত্রা শুরু করে এখানে চলে যায় এরকম ভাবে, তা এখানে যাচ্ছে পূর্ব দিকে, মনে করো এটা পূর্ব, এখানেও যাচ্ছে পূর্ব, এখানেও যাচ্ছে পূর্ব, তাই না? পূর্ব দিকে যাচ্ছে সে। তার মানে তার দিকের কোনো পরিবর্তন হয়নি। তো দিকের যদি পরিবর্তন না হয় তাহলে সেটা সরণ, কিন্তু এখানে দেখো দিকের পরিবর্তন হয়ে গেছে, তাহলে এটা কি হবে? দূরত্ব। আর দূরত্বের পরিবর্তনের হারকে কি বলা হয়? দূরত্বের পরিবর্তনের হারকে বলা হয় হচ্ছে তোমার দ্রুতি। সুতরাং এটা একটা সমদ্রুতি চলছে। এবার তুমি ধরো ওই ঘোরাতে 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 ছেড়ে দিয়েছো, এভাবে ছেড়ে দিয়েছো না? ধরো ঘোরাচ্ছ, ঘোরাতে ঘোরাতে এইভাবে, এই ঘোরাতে 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 এখান থেকে এরকম চলে যাবে না, এরকম পড়ে যাবে না সে? তাহলে এখান থেকে এতটুকু দেখো তো, যখন ছেড়ে দেওয়া হবে তখন তার পথটা দেখো তো সরল রেখে কিনা বা একই দিকে গেছে কিনা, একটু দেখো। ছেড়ে দেওয়ার পরে কিন্তু সে একটা দিকে যাচ্ছে, তাই না? তাহলে তুমি যদি এখন এইটুক বিবেচনা না করো, এইটুক কেটে দাও, শুধু এইটুক কল্পনা করো, তাহলে এইটুকের ক্ষেত্রে কি সমবেগ হবে না? তুমি ছেড়ে দেওয়ার মুহূর্তেই এখান থেকে এইটুকের যদি বিবেচনা করো তুমি, তাহলে এখান থেকে এইটুক তো সরল রৈখিক পথে গেছে, এবং এ একটাই পথে গেছে, ভিন্ন ভিন্ন পথে তো যায়নি। তাহলে এইটা একই সাথে সমবেগ এবং সমদ্রুতি দুইটাই হবে। বুঝা গেল? কারণ যখন ছেড়ে দেওয়া হয় তখন যে একই দিকে যায়, একই দিকে গেলে সরণ তো হবেই, সাথে দূরত্ব অতিক্রম করবে, তাই না? যেটাই সরণ এখানে সেটাই দূরত্ব, কারণ এর কোনো ভিন্ন ভিন্ন পথ ছিল না, একটাই পথ ছিল। একটাই পথ যদি হয় তাহলে সেটা দূরত্ব এবং সরণ দুইটাই হবে। তাহলে যেহেতু দূরত্ব হলো, তাহলে এটা দূরত্বের পরিবর্তন হচ্ছে দ্রুতি, আর হচ্ছে তোমার সরণের পরিবর্তন সরণও হচ্ছে, তো সুতরাং সরণের পরিবর্তনের হার হচ্ছে আমাদের বেগ। তাহলে এখানে দুইটাই হচ্ছে, বুঝা গেছে? তাহলে ছেড়ে দেওয়ার মুহূর্তেই আমাদের সমদ্রুতি এবং সমবেগ দুইটাই হবে। এবার এই বেগের মাত্রা আছে, বেগ বা দ্রুতির মাত্রা আছে, ঠিক আছে? মাত্রা এবং একক আছে। তো আমাদের আমরা মাত্রা নির্ণয়ের ক্লাসে দেখাইছিলাম যে হলো কিনে ওদের মৌলিক রাশিতে পরিণত করে নিতে হয়। ঠিক আছে? কিসে পরিণত করে নিতে হয়? মৌলিক রাশিতে। আমরা মৌলিক রাশি কি কি বলেছিলাম বলো? মৌলিক রাশি একটা বলেছিলাম ভর, এটা এম দ্বারা প্রকাশ করা হয়। আরেকটা বলেছিলাম তোমার সরণ বা দূরত্ব বা দ্রুতি, দূরত্ব সরণ বা দূরত্ব বা হচ্ছে দৈর্ঘ্য, এ জাতীয় যা আছে এগুলোকে প্রকাশ করা হয় তোমার এল দ্বারা বা লেন্থ। আরেকটা কি ছিল? আরেকটা ছিল ভর, টাইম ছিল, সময়। সময় সমান টি, ঠিক আছে? সময় টি সমান টি, দৈর্ঘ্য এস দ্বারা প্রকাশ করা হয় এদের। আর এই এদেরকে প্রকাশ করা হয় এম, ভর, মাস, ঠিক আছে? এম দ্বারা প্রকাশ করা হয় এদের ভর কি। তাহলে আমরা এখন এই দ্রুতি বা বেগের যে মাত্রাটা নির্ণয় করব, দ্রুতি বা বেগ আমরা বেগে লিখি, বেগকে প্রকাশ করা হয় ভি দ্বারা। এটা হলো শুধু ডেল না দিয়ে শুধু এস দাও, ডিভাইড বাই টি। ডেল এখন আমরা যখন মাত্রা নির্ণয় করবো তখন ডেল না দেওয়াই ভালো, কারণ ডেল দিলে তখন দুইটা বিষয় এসে যায়। ঠিক আছে? আমরা একটাই করব। এবার
দেখো তো এখানে এই এস এস কাদের ভিতরে পড়ে? দেখো তো সরণ, দূরত্ব, দৈর্ঘ্য, এই তিনটের ভিতরে পড়ে। আরো আছে উচ্চতা আছে, প্রস্থ আছে, ঠিক আছে এইগুলো। তাহলে এই এসটা কিন্তু এইগুলো সবই কিন্তু মৌলিক রাশি। এগুলো কি? মৌলিক রাশি। তো আমাদের মাত্রা নির্ণয়ের ক্ষেত্রে এবং একক নির্ণয়ের ক্ষেত্রে এরকম মৌলিক রাশিতে পরিণত করে নিতে হবে। তাহলে তুমি সরাসরি বেগের তো মাত্রা নির্ণয় করতে পারবা না, এর যে প্রকাশটা সেটাকে মৌলিকে পরিণত করে নিতে হবে। তাহলে মৌলিক এটা কি একটা মৌলিক কিন্তু, ঠিক আছে? মানে এসও একটা মৌলিক, আবার টিও একটা মৌলিক। তুমি দেখো এই তিনটার ভিতরে আছে। তাহলে এস কে আমরা যখন মাত্রা নির্ণয় করব তখন এরকম দেবো, ভি তে থার্ড ব্র্যাকেট দেবো, ঠিক আছে? অর্থাৎ যা দ্বারা প্রকাশ করা হয় সেটাকে থার্ড ব্র্যাকেট দেবো। অর্থাৎ বেগকে আমরা ভি দ্বারা প্রকাশ করি, তাই একে থার্ড ব্র্যাকেট দেবো। দেওয়ার পরে যখন মাত্রা নির্ণয় করব তখন দেখবো যে এইটারে কি দ্বারা প্রকাশ করা হয়, এস কে এবং টি কে। অর্থাৎ এই এস এর ইংলিশ কি এবং তার প্রথম অক্ষরটা কি? এসটা হলো এই দূরত্ব, সরণ, দৈর্ঘ্য। এই দূরত্ব, সরণ, দৈর্ঘ্য এদের এদের ইংলিশ হচ্ছে লেন্থ। লেন্থ লেন্থ তো এই লেন্থের প্রথম অক্ষর কি? এল। এই প্রথম অক্ষর থেকে নেওয়া হয় এল, বুঝে গেল? আর নিচে সময়ের ইংলিশ কি বলতো? টাইম। প্রথম অক্ষর কি? টি, তাই নেওয়া হয় টি। এটাই। এই ভাগটাকে আমরা লিখতে পারি এভাবে, অথবা এই টিকে উপরে তুলতে পারি। টিকে উপরে তুললে কি হবে? এল টি ইনভার্স হয়ে যাবে সেটা। উপরে তুললে ইনভার্স, নিচে নামালে 1/, বুঝা গেছে? উপরে তুললে ইনভার্স, এর পাওয়ার যত তত হয়ে যাবে। এর পাওয়ার যদি 2 থাকতো তাহলে ইনভার্স 2 হতো। পাওয়ার যদি 3 থাকতো টি এর, তাহলে ইনভার্স 3 হতো। ইনভার্স মানে -3, বুঝা গেছে? তাহলে এইটা ছিল আমাদের বেগের মাত্রা। এবার একক যদি লেখো, একক হবে হচ্ছে তোমার এই যে এইটাই যে ভরের একক আছে, ঠিক আছে? এই ভরের একক হচ্ছে কেজি, দূরত্বের একক হচ্ছে মিটার, আর সময়ের একক হচ্ছে সেকেন্ড, ঠিক আছে? তাহলে এই যে এস বা কি, এটা এস বা সরণের একক কি? মিটার, ডিভাইডেড বাই এর যে টি বা সময়ের একক কি? সেকেন্ড। তাহলে এটাকে আবার অন্যভাবে প্রকাশ করা যায় কি? এভাবে, এই ভাগটা এভাবে দেওয়া যায়, এম ডিভাইডেড বাই এস, এভাবে। অথবা একে এই এস কে উপরে তুলতে পারি, এম মিটার পার সেকেন্ড, এভাবে হয়ে যাবে। তো এই ছিল আমাদের দূরত্বের মাত্রা এবং একক। তাহলে এখানে কিন্তু এই দূরত্বটা হলো স্কেলার, আর এটা কিন্তু ভেক্টর। দূরত্ব স্কেলার কারণে দূরত্বের পরিবর্তনের হার, আর বেগ হলো ভেক্টর কারণ সরণের পরিবর্তন হয়। সরণ যেহেতু একটা ভেক্টর ছিল, সরণ কি রাশি? একটা ভেক্টর রাশি। কারণ সরণের একটা নির্দিষ্ট দিক আছে, কিন্তু দূরত্বের একটা নির্দিষ্ট দিক নেই। দূরত্বের দিক ভিন্ন 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 আঁকাবাঁকা পথ হতে পারে, ঠিক আছে? তো সেই জন্য আমাদের বেগটা হলো ভেক্টর, কিন্তু দূরত্বটা হলো স্কেলার। এবার আমরা আলোচনা করব ত্বরণ নিয়ে। ত্বরণ ত্বরণকে প্রকাশ করা হয় এ দ্বারা। কি দ্বারা প্রকাশ করা হয়? এ দ্বারা, ঠিক আছে? এই ত্বরণটা কি? আমরা দ্রুতি বা বেগ কি পেয়েছি? দূরত্বের বা বেগের পরিবর্তনের হার পেয়েছি, এই সরি, সরণের পরিবর্তনের হার পেয়েছি। ঠিক এই ত্বরণটা হচ্ছে বেগের পরিবর্তনের হার। ত্বরণটা কি? বেগের পরিবর্তনের হার হচ্ছে ত্বরণ। বেগের পরিবর্তনের হার, বেগের যে পরিবর্তনের হার সেটা হচ্ছে আমাদের ত্বরণ। এটা আমরা কিভাবে দেখেছিলাম? ধরো এখানে একটা বস্তু, ওই বস্তুটার বেগ ছিল ইউ, আদি বেগ ছিল ইউ, আর এইটা ধরো শেষ বেগ, এটা ভি হয়েছে, ঠিক আছে? আদি বেগকে ইউ দ্বারা প্রকাশ করা হয় এবং শেষ বেগকে ভি দ্বারা প্রকাশ করা হয়। তো এটা মনে করো সেই আদি বেগ, এটা হচ্ছে শেষ বেগ। তাহলে এখানে কিন্তু একটা বেগের পরিবর্তন হবে। সেই বেগের পরিবর্তন মানে কি? বেগ দ্বয়ের বিয়োগফল। অর্থাৎ ভি থেকে শেষ বেগ থেকে আদি বেগ বাদ, ঠিক আছে? এবার এটা মনে করো টি সময় হয়েছে,
ইউ থেকে ভিতে গেছে মনে করো টি সময়ে, তাহলে আমরা এইটার ক্ষেত্রে যে বেগের পরিবর্তনের হার কত সময় নির্ণয় করি, একক সময়ে, ঠিক আছে। তাহলে এই টি সময়ে যায় হচ্ছে তোমার ভি মাইনাস ইউ, অতএব একক সময়ে যায় কি ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি, তাই তো। তাহলে আমরা বেগের পরিবর্তনের হার মানে কি ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, তার মানে আমরা বেগের পরিবর্তন ডেল ভি দিতে পারি, ডেল ভি ভাগ টি। যদি এটা যদি ভি ওয়ান হয় আর এটা যদি ভি টু হয়, তাহলে এটা কি হবে, এটা হবে ডেল ভি। বুঝে গেল? তাহলে বেগের যে পরিবর্তনের হার সেটাকে আমরা বলি ত্বরণ। তার মানে এটা একটা, এবার আসি এটার এটা কোন ধরনের রাশি আসলে, এটা স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি? তো তুমি যখন ত্বরণের সংজ্ঞা দিয়েছো, যখন ত্বরণের সংজ্ঞা দিয়েছো বেগের পরিবর্তন হার, তাহলে বেগের পরিবর্তন, বেগটা কি, বেগটা অবশ্যই একটা ভেক্টর রাশি, সুতরাং এটাও একটা ভেক্টর রাশি। বুঝে গেছে? বেগটা যেহেতু ভেক্টর রাশি, তুমি প্রথমে যে সংজ্ঞাটা দিয়েছো ওই সংজ্ঞাটা কিন্তু ভেক্টরের সংজ্ঞা, মানে বেগটা একটা ভেক্টর, সুতরাং তোমার ত্বরণটা একটা ভেক্টর হবে, ঠিক আছে। এবার এটা একটা কি রাশি, তাহলে এটা একটা ভেক্টর রাশি, ভালো কথা। এবার এই ত্বরণের ত্বরণের মাত্রা আর একক আছে, কি আছে, ত্বরণের মাত্রা এবং একক আছে। ত্বরণের মাত্রাটা কি, ত্বরণের মাত্রা নির্ণয় করতে গেলে আমরা কি বলেছিলাম, এদেরকে মৌলিক রাশিতে পরিণত করে নিতে হবে। একটা ছিল এল, একটা ছিল, এটা ছিল ভর এম, মাত্রা ছিল কি এল, এবং একক ছিল কেজি, তারপরে সরি এল না, এটা মাস। এবার ছিল সরণ বা দূরত্ব ইটিসি, সরণ এটা এস দ্বারা প্রকাশ করা হয় এদের, এবং এদের যে মাত্রা সেটা হলো এল এবং একক হলো মিটার। তারপর আর একটা ছিল কি, একটাকে দেখলাম কত কি যেন, সরণ, তারপর হচ্ছে সময়, সময় টি সমান, সময়কে কি দ্বারা প্রকাশ করা হয়, টি দ্বারা প্রকাশ করা হয়, এবং এর একে মাত্রা হলো টি, আর এক হচ্ছে কি সেকেন্ড, ঠিক আছে। এই তিনটা জিনিস মনে রাখলেই হবে, আমাদের মাত্রা নির্ণয়ের 80% কভার হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে দেখো তো এখানে এই যে ভি, ভিটা কি এদের ভিতরে আছে, এই তিনটার ভিতরে আছে ভি, নেই, তার মানে এটা কি একটা মৌলিক না, এটা একটা যৌগিক। তাহলে একে মৌলিকে পরিণত করে নিতে হবে, তাহলে বেগের সংজ্ঞাটা এখন কাজে লাগবে, বা বেগকে ভাঙালে আমরা কি পাই, বেগকে ভাঙিয়ে পাই আমরা, এই বেগকে যদি ভাঙাই তাহলে বেগকে ভাঙিয়ে পাবো এস বাই টি। কেন? কারণ একটু দেখে আসলাম কিন্তু আমরা, ভি সমান লেখা যায় এস ভাগ টি, বা সরণের পরিবর্তনের হার সেটা হচ্ছে বেগ, নিচে কত টি, এই বেগকে ভাঙিয়ে এইটা পেয়েছি আমরা, এইটা, এইটা ভাঙিয়ে এইটা পেয়েছি, নিচে কি ছিল সেইটি নিচে। এবার এই ভাগটা আমি গুণ দিয়ে উল্টিয়ে দেবো, এর নিচেই মনে মনে কত আছে, ওয়ান আছে, তাই না? তাহলে উপরে ছিল এস বাই টি, উপরেরটা ঠিক থাকবে, এবার নিচেরটা যখন আমরা গুণ দিয়ে উল্টাবো, নিচেরটা কি করতে হয়, গুণ দিয়ে উল্টে দিতে হয়, তাহলে ওয়ান যাবে উপরে, টি আসবে নিচে, তাহলে ওয়ান বাই টি, তার উপরে আছে এস, ওকে এস, নিচে হচ্ছে টি, আর টি গুণ করলে টি স্কোয়ার। তো এটা তুমি এভাবে লিখতে পারো না, এস ডিভাইড বাই, এভাবে লিখতে পারো না? অবশ্যই পারো। এটাও ভাগ কিন্তু, এটাও একই ভাগ, শুধুমাত্র এটা এভাবে দেওয়া হয়, ঠিক আছে, নিচের নিচের এটা বাঁচাতে, জায়গাটা বাঁচাতে। তাহলে এইটা এখন এই যে এসটা এখন কি হয়ে গেছে, মৌলিক হয়ে গেছে, টিটাও মৌলিক হয়ে গেছে। তাহলে এবার আমরা যখন মাত্রা দেখবো তখন কে এরকম মাত্রা এরকম ভাবে প্রকাশ করে দেবো, ঠিক আছে, এ থার্ড ব্র্যাকেটে মাত্রাকে প্রকাশ করা, এবার সরি ত্বরণকে প্রকাশ করে এ দ্বারা, একে থার্ড ব্র্যাকেটে এরকম ভাবে ক্লোজ করে দেবো, দেওয়ার পরে এই এস এর যে মাত্রা সেটা কত, এল, তাও এল, টি এর যে মাত্রা সেটা কত, সেকেন্ড, এখানে স্কোয়ার আছে তাই স্কোয়ার, বোঝা গেছে? সরি, মাত্রা তো টি, এভাবে হতে পারে, অথবা আরেকভাবে হতে পারে কি, এটাকে তুমি, এটাকে তুমি আর কিভাবে লিখতে পারো বলো, এইটাকে, এটাকে তুমি এভাবে ইনভার্স আকারেও লিখতে পারো না, ধরো এইটাকে তুমি উপরে তুলবা, ঠিক আছে, এটাকে ধরো উপরে তুলবা তুমি, তাহলে এল টি ইনভার্স টু হবে। এইটা কোথায় আছে, নিচে আছে, কিন্তু এই ভাগ মানে কি আর নিচেই থাকে, তাহলে নিচের তো যখন উপরে তুলবো তখন উপরে উঠবে, ঠিক আছে, কিন্তু পাওয়ারটা মাইনাস হয়ে যাবে, একটু আগে বললাম
এখানে পাওয়ারটা কত ছিল 2, সেটা হয়ে যাবে -2। এ ছিল নিচেই, দেখো এটি ছিল নিচেই মানে ভাগে নিচেই, আর এইটা ছিল কোথায় উপরে, বুঝা গেছে? এটা দেখো উপরে আছে, সুতরাং এর পাওয়ারটা কি হয়ে যাবে তখন মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, এবারে যখন একক নির্ণয় করব, একক, তো এককের ক্ষেত্রে আমরা এইটার ক্ষেত্রে হিসেব করছি, কিন্তু এককের এই এস এর একক কি মিটার, ডিভাইড বাই টি এর একক কি সেকেন্ড, তার আবার কি আছে স্কয়ার আছে। তো এটা তুমি এভাবে লিখতে পারো মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এই ছিল মাত্রা এবং এই ছিল একক, এটা একটা ভেক্টর রাশি। আর ঋণাত্মক ত্বরণকে, ঠিক আছে, ঋণাত্মক ত্বরণকে মানে বেগ হ্রাসের হারকে, ঠিক আছে, ঋণাত্মক ত্বরণ মানে কি বেগটা হ্রাস পাবে, ত্বরণ মানে হলো বেগটা বৃদ্ধি পাবে, আর তোমার এই মন্দন মানে হলো বেগটা এভাবে হ্রাস পাবে, এদিকে এভাবে, ঠিক আছে, ত্বরণ মানে এরকম ভাবে বৃদ্ধি পাবে, আর মন্দন মানে এভাবে হ্রাস পাবে। ঠিক আছে, তার মানে ঋণাত্মক ত্বরণকে বলা হয় মন্দন, বা বেগ হ্রাসের হারকে বলা হয় মন্দন। তো এই ছিল আমাদের ত্বরণের প্রাথমিক আলোচনা। এবার আসছি গতির সমীকরণ। গতির কয়েকটা সমীকরণ আছে, এই সমীকরণগুলো খুবই ইম্পর্টেন্ট ফিজিক্সের ম্যাথের জন্য। ঠিক আছে, তুমি যতগুলো ম্যাথ করবা ফিজিক্সে, এই বেসিক সূত্রগুলো তোমার লাগে, অনেক ক্ষেত্রেই লাগে। ঠিক আছে, তো এই সূত্রগুলো ভালোভাবে আয়ত্ত করতে হবে তোমাদের। তাহলে এখন দেখো আমরা গতির সূত্র নিয়ে আলোচনা করব। গতির সূত্র, তাই না? তো এই গতির সূত্র তোমাদের কয়েকটা রাশি জানতে হবে। ইউ হলো আদিবেগ, ভি হলো শেষ বেগ, এ হলো ত্বরণ, এস হচ্ছে সরণ বা দূরত্ব। এইগুলোই জানতে হবে। তো এখন এইগুলো দিয়ে কয়েকটা সূত্র আছে, সেই সূত্রগুলো কি? 1 নম্বর সূত্র আছে ভি সমান ইউ প্লাস এটি। 2 নম্বর মানে এটা শেষ বেগ ভি, শেষ বেগ কি, শেষ বেগ কিন্তু ভি, শেষ বেগকে প্রকাশ করা হয় কি দ্বারা, ভি দ্বারা। তাহলে এটা হলো শেষ বেগ সমান ইউ প্লাস এটি লেখা যাবে। এবার এ সমান লেখা যাবে ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি। এইটা থেকে কিন্তু এটা আসা যায়, ঠিক আছে, এইটা থেকে এইটা আসা যায়। কিভাবে আসা যায় দেখো একটু। তাহলে কিন্তু আমাদের একটা সূত্র রাখলেই হচ্ছে, অর্থাৎ তোমার পরীক্ষায় কিন্তু এরকম ডিরেক্টলি এরকম সূত্র দ্বারা তুমি পাবা না কোনো কিছু। ঠিক আছে, তোমার মান দেওয়া থাকবে, ধরো তোমার ইউ এর মান দেওয়া থাকলো, ভি এর মান দেওয়া থাকলো, আর টি এর মান দেওয়া থাকলো, তোমার নির্ণয় করতে হবে এ এর মান। তার মানে সবগুলো রাশির মান দেওয়া, শুধুমাত্র একটা রাশির মান দেওয়া না, এরকম ক্ষেত্রে মান নির্ণয় করা খুবই সহজ। ঠিক আছে, তো এইটা একটা রাখলেই হচ্ছে। আর একটা তুমি লেখো যে সমবেগের ক্ষেত্রে, হ্যাঁ, সমবেগের ক্ষেত্রে যদি বেগটা সমান হয়, তাহলে সমবেগের ক্ষেত্রে এস সমান হবে হচ্ছে ভিটি। ঠিক আছে, আর বেগ যদি ভিন্ন হয়, বেগ ভিন্ন হলে এস সমান হবে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আরেকটা সূত্র হচ্ছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। এই সূত্রটা কখন কাজে লাগে? যখন টাইম দেয়া থাকে না। দেখো, যখন আমরা ধরো তোমার একটা সরণ নির্ণয় করতে বলেছে কিন্তু কোনো টাইম দেয়নি, যে এই টাইমে তুমি নির্ণয় করো, এত থেকে এত টাইমে কত দূরত্ব অতিক্রম করেছে সেটা নির্ণয় করো, তাহলে সেই ক্ষেত্রে যদি টাইম দেওয়া না থাকে তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করবো, কারণ এখানে কোনো টাইমের কোনো ফ্যাক্ট নেই। এখানে টি আছে, এখানে টি আছে, এখানে টি আছে, কিন্তু এখানে কোনো টি নেই। সেই ক্ষেত্রে আমরা এই সূত্র ইউজ করব। এগুলো তোমরা কখন বুঝবা? তখন তোমরা এগুলো ম্যাথে ইউজ করবা তখন। ঠিক আছে, তো কোন সূত্র কখন কাজে লাগাবো আমরা, তখন আসলে তোমাদের আস্তে আস্তে আয়ত্তে এসে যাবে যে কোন সূত্র কখন কাজে লাগালে আমাদের হবে।
ঠিক আছে, এই ছিল মোটামুটি আমাদের এই অধ্যায়ের যে বেগের সূত্রগুলো, গতির সূত্রগুলো সেইগুলো। তো এদের যদি এগুলো তো ত্বরণের ক্ষেত্রে, এগুলো তো ত্বরণের ক্ষেত্রে, কিন্তু মন্দনের ক্ষেত্রে কি হবে? মন্দনের ক্ষেত্রে সব ঠিক থাকবে, শুধুমাত্র এই চিহ্নটা মাইনাস হয়ে যাবে। এখানে কি আছে? প্লাস হয়ে যাবে মাইনাস। এখানে আছে কি? এটা তো কিছু হবে না। এখানে আছে কি? প্লাস হয়ে যাবে মাইনাস। এখানে আছে কি? প্লাস হয়ে যাবে মাইনাস। কিসের ক্ষেত্রে? মন্দনের ক্ষেত্রে। এইটা কেন মাইনাস হবে না? কারণ এখানে দেখো তোমার কোনো ত্বরণের কোনো কিছুই নেই। এটা কিন্তু ত্বরণ, এইগুলো কি? সবই ত্বরণ। এই তিনটা সূত্রের এ আছে, কিন্তু এই সূত্রে কোনো এ নেই। তাহলে এখানে কোনো মাইনাস হবে না। মন্দনের ক্ষেত্রে এইটাই, এইটা আর এইটাই, এই কয়টা সূত্রে কি হবে? মাইনাস হবে। আর একটা সূত্র আছে, তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব STH কি দ্বারা প্রকাশ করা হয়? STH দ্বারা প্রকাশ করা হয়। এইটা সমান লেখা যাবে, এটা নিচে লিখতে হয় কিন্তু এভাবে, STH এভাবে। এটা লেখা যাবে U প্লাস হাফ A ইন্টু 2T মাইনাস 1। এই সূত্রটা অ্যাপ্লাই হবে যখন বলবে যে n-তম সেকেন্ডে বা 5-তম সেকেন্ডে বা 2-তম সেকেন্ডে বা 3-তম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করেছে, তখন আমরা ইউজ করবো এই সূত্রটা। বোঝা গেল? যখন আমাদের মন্দন হবে তখন চিহ্নটা কিন্তু হবে মাইনাস, আর কোনো চেঞ্জ নেই। ঠিক আছে, এটাই ছিল আমাদের গতির কয়েকটা সূত্র। এই সূত্রগুলো তোমরা খুব সুন্দরভাবে আয়ত্ত করবা। এবার আছে পড়ন্ত বস্তুর সূত্র। ঠিক আছে, এই পড়ন্ত বস্তুর সূত্র আর এই সূত্রের ভিতরে একটা কমন একটা মিল আছে, একটু পরে দেখাবো আমরা। তো তার আগে পড়ন্ত বস্তুর সূত্র নিয়ে কিছু আলোচনা করে নেই। বিজ্ঞানী গ্যালিলিও পড়ন্ত বস্তুর সূত্র মূলত দিয়েছেন। তিনি পড়ন্ত বস্তুর তিনটা সূত্র দিয়েছেন। প্রথম সূত্রটা হচ্ছে স্থির অবস্থান আর হচ্ছে বিনা বাধা। স্থির অবস্থান এবং বিনা বাধা, এই দুইটা শর্ত। বিনা বাধা, এই দুইটা শর্ত কি? এই সূত্রগুলো সংগৃহীত হতে গেলে বা সূত্রগুলো আহ, তখনই সম্ভব হবে যখন আমাদের স্থির অবস্থান এবং বিনা বাধা থাকবে, তখন এই সূত্রগুলো তখনই খাটবে, নাইলে সূত্রগুলো কিন্তু খাটবে না। ঠিক আছে, সূত্র হওয়া লাগবে স্থির অবস্থান এবং বিনা বাধায়। ভালো কথা। এখন তিনি বলছেন প্রথম সূত্রের ক্ষেত্রে স্থির অবস্থানে বিনা বাধায় সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। কি বলছে? সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে, এটা বলছে প্রথম সূত্রে। দ্বিতীয় সূত্রে বলছে দ্বিতীয় সূত্রে বলছে যে বেগ প্রাপ্ত হয়, মানে স্থির অবস্থান এবং বিনা বাধায় কোনো বস্তু যদি পড়তে থাকে তাহলে যে বেগ প্রাপ্ত হয়, যে বেগ প্রাপ্ত হয় সেটা সময়ের সমানুপাতিক। সমানুপাতিক, এটা বলছে যে স্থির অবস্থান এবং বিনা বাধায় কোনো বস্তু যদি মুক্ত হয়ে পড়তে থাকে তাহলে যে বেগ প্রাপ্ত হয় সেটা সময়ের সমানুপাতিক। মানে বেগ প্রপোর্শনাল টু টি। এটা কি চিহ্ন? সমানুপাতিক চিহ্ন। আর ব্যস্ত আনুপাতিক হলে, যদি বেগ আর সময় পরস্পরের ব্যস্ত আনুপাতিক হতো তাহলে এরকম হতো v1/t। ব্যস্ত আনুপাতিক মানে 1/, হবে, আর সমানুপাতিক মানে ওইটা 1/, হবে না। ঠিক আছে, এটা হলো সমানুপাতিক, মানে বেগ হলো সময়ের সমানুপাতিক, আর এটা মানে বেগ হলো সময়ের ব্যস্ত আনুপাতিক। কারণ কি? নিচে আছে, নিচে থাকলে ব্যস্ত আনুপাতিক, আর যদি উপরে থেকে দুইটাই তাহলে সমানুপাতিক। ঠিক আছে, তার মানে এখানে বেগ আর সময় হচ্ছে সমানুপাতিক। ধরো কোন একটা বস্তু তুমি ছেড়ে দিয়েছো, দেওয়ার পর t1 সময়ে সে আইসে v2 সেকেন্ডে, বাট ধরো t2 সময়ে সে আইসে v2, তারপর t3 সেকেন্ডে সে আইসে হলো v3, মানে তার বেগটা হয়েছে v3। তাহলে এখন বলা হচ্ছে কি বেগ আর সময় কি হবে? পরস্পরের সমানুপাতিক হবে। ঠিক আছে, তাহলে এখানে যদি একটু কল্পনা করো, তাহলে এটা যদি
1 সেকেন্ডে হয় বা প্রথম সেকেন্ডে হয়, তাহলে v1 কত হবে? v1 মানে হচ্ছে v ইনটু 1, তার মানে কি v। ঠিক আছে, এবারে যদি তুমি 2 সেকেন্ডে কল্পনা করো, তার মানে v ইনটু 2 মানে কত? 2v। আবার যদি 3 সেকেন্ডে কল্পনা করো তাহলে কি হবে? v ইনটু 3, তার মানে কত? 3v। এইভাবে মানে t1 সময়ে সে অতিক্রম করবে v, t2 সময়ে 2v, t3 সময়ে 3v, এইভাবে কিন্তু চলে যাবে অনবরত এইভাবে। তাহলে এর ক্ষেত্রে একটা সূত্র আছে আমাদের, সেই সূত্রটা কি জানো? সেই সূত্রটা হচ্ছে v বাই, অর্থাৎ v1 ভাগ t1 সমান v2 ভাগ t2 সমান v3 ভাগ t3, এভাবে ডট 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 চলে গেছে। এই সূত্রটা কিন্তু আমাদের অবজেক্টিভে কাজে লাগবে অবশ্যই। অবজেক্টিভ যখন করব তখন এই সূত্র আছে আমাদের, দেখবা। তাহলে এখানে তোমার যদি দুইটা মান দেওয়া থাকে তাহলে আমরা দুইটা নেব, আর যদি একাধিক দেওয়া থাকে তাহলে একাধিক নেব। সাধারণত দুইটা থাকে, তাহলে তোমরা সূত্র মনে রাখবা v1 ভাগ t1 সমান v2 ভাগ t2, এই সূত্র থেকে আইছে কিন্তু এটা। ঠিক আছে, এইবার এটা আসলে কিভাবে আসে আমরা একটু দেখবো। আচ্ছা দেখা যাক। ধরো এরকম আছে তোমার ভি, বলা হচ্ছে ভি সমানুপাতিক হচ্ছে আমার টি, এটা বলা হচ্ছে না, তাহলে তুমি মনে করো এটা v1, এটা হচ্ছে t1। এই সমানুপাতিক তুলে দিয়ে কোনো একটা ধ্রুবক দিতে হয়। কি বললাম? সমানুপাতিক উঠায় কোনো একটা ধ্রুবক দিতে হয়। তাহলে তুমি এখানে v1 সমান সমান সমানুপাতিক তুলে দিয়ে সমান সমান দিলাম, দেওয়ার পর একটা সমানুপাতিক ধ্রুবক দিতে হয়। সেই সমানুপাতিক ধ্রুবক মনে করলাম k, আর এই পাশে কত আছে? t1। তাহলে কি বললাম? সমানুপাতিক উঠাই দিয়ে কোনো একটা ধ্রুবক নিতে হয়। সেই ধ্রুবক নেওয়ার পরে পরে যার সাথে সমানুপাতিক থাকে ওইটা সেই সমানুপাতিক ধ্রুবকের সাথে গুণ করে দিতে হয়। তাহলে এখন এখানে আমরা কে সমান কি লিখতে পারি বলো তো? এখানে দেখো, আমরা যদি এই কেটা এই পাশে রাখি, এই টি1টা কে এর সাথে কি আছে? গুণ সম্পর্কে আছে। এই পাশে হয়ে যাবে ভাগ, তাহলে এখানে ছিল v1, এই v1 এর সাথে ভাগ হয়ে যাবে টি1। এটা গেল। এবারে যদি আমরা এই v1 এর পরিবর্তে v2 নিই, তাহলে v2 সমানুপাতিক কি হবে? t2। তাহলে v2 সমান সমান k ইনটু t2, সমানুপাতিক ধ্রুবক কিন্তু সবার ক্ষেত্রে কি? ধ্রুবক মানে কি? ধ্রুবক মানে হচ্ছে সবার ক্ষেত্রে সমান। সবার ক্ষেত্রে সমান থাকলে তাকে বলা হয় ধ্রুবক। ঠিক আছে, তাহলে এখন যদি এই পাশে কে রাখো তাহলে কে সমান এই পাশে কি হবে বলতো? v2 ভাগ t2। তা এটাও হচ্ছে কে, এটাও হচ্ছে কে, দুইটা সমান না? এটাও যেহেতু কে, এটাও যেহেতু কে, সুতরাং এইটার এটা কি হবে? সমান হবে, তাই না? ধরো এটা হলো মা, ঠিক আছে? তো মায়ের দুইটা ছেলে, এই একটা ছেলে এই একটা ছেলে, তো দুইটা কি মায়ের কাছে সমান না? এটাও কে এটাও কে, দুইটা একই না? তাহলে এদের যে আগের যে মানে এইটা সমান যেটা লেখা যাবে, এটা সমান এই কে সমান এইটা, তাহলে এই দুটো কি হবে? সমান হয়ে যাবে। অথবা এখান থেকে আমরা লিখতে পারবো v1 ভাগ t1 সমান v2 ভাগ t2, এভাবে আসে আর কি। এবার যদি আমাদের আহ এবার তৃতীয় সূত্র কি বলছে? তৃতীয় সূত্র হচ্ছে এরকম যে, তৃতীয় সূত্র কেমন? তৃতীয় সূত্র হচ্ছে স্থির অবস্থান এবং বিনা বাধায় কোনো বস্তু পড়তে থাকলে যে দূরত্ব অতিক্রম করে তা হচ্ছে সময়ের বর্গের সমানুপাতিক। সময়ের বর্গের সমানুপাতিক। ঠিক আছে, তার মানে এবার হবে যে দূরত্ব অতিক্রম করবে সেটা হবে আমাদের যে সময় তার বর্গের সমানুপাতিক। তাহলে এইচ দূরত্ব মানে উচ্চতা, যেহেতু একটা বস্তু পড়ছে এরকম ভাবে, তাহলে তার ক্ষেত্রে আমরা লিখবো এইচ। যদি এরকম সোজা পথে যেত তাহলে লিখলাম এস। ঠিক আছে, যেহেতু এটা একটা উচ্চতা বা একটা, যেহেতু পড়ছে একটা বস্তু, সুতরাং এইচ দ্বারা প্রকাশ করব। তাহলে অতিক্রান্ত দূরত্ব হবে কি? সময়ের বর্গ। সময় তার বর্গ, বর্গ মানে স্কয়ার, সময় তার বর্গ তার কি হবে? সমানুপাতিক, এটাই। ঠিক আছে, ব্যস্ত অনুভূতি আমরা লিখতাম 1/t²। এবারে এইটার যদি তোমার এরকম হয় যে একক সময়ে ধরো তোমার 1 সেকেন্ডে তুমি একটা এইচ নির্ণয় করবা, 2 সেকেন্ডে 3 সেকেন্ডে এইচ ধরো নির্ণয় করবা, তাহলে 1 সেকেন্ডে এইচ হবে, এইচ সমান হবে কত? 1 ইন্টু এইচ।
তার মানে কত 1 এর সাথে এইচ গুণ করলে এইচ হয়। এখানে যেরকম নির্ণয় করেছিলাম আমি কিরকম নির্ণয় করেছিলাম, মানে টি1 মানে কি 1 সেকেন্ডে, 1 সেকেন্ডে যদি ভি হয় তাহলে সেটা হয়ে যাবে ভি ইন্টু 1, 2 সেকেন্ডে হবে ভি ইন্টু 2, 3 সেকেন্ডে হবে ভি ইন্টু 3, এইভাবে হবে। তাহলে এখানেও সেই একই ব্যাপার, এই যে এখানে যদি আমরা 3 দিই, 3 দিই 3 সেকেন্ড, তাহলে এখানে কত হবে, এইচ সমান কত হবে বলো, এটা এইচ টু দিই, হ্যাঁ 2 সেকেন্ড যেহেতু তাহলে এইচ টু, তাহলে এইচ টু হবে, এখানে বলছে যে টি এর বর্গ হবে, তাহলে এখানে 1 এর যদি বর্গ করো তুমি, এখানে তো 1 এর বর্গ হবে নাকি, যদি 1 সেকেন্ড নির্ণয় করছো তার মানে 1 এর বর্গ, কারণ এখানে বর্গ আছে, এখানে কোনো বর্গ ছিল না, অর্থাৎ টি একা একা ছিল, টি এর পাওয়ার কোনো কিছু ছিল না, তাই আমরা লিখলাম ভি ইন্টু 1। তো এখন এখানে যখন নির্ণয় করব তখন আমাদের এই টি এর মাথায় স্কয়ার আছে, তার মানে আমরা লিখবো কি এইচ সমান এইচ, এটা ধরো এইচ ওয়ান, তাহলে এইচ ওয়ান সমান লিখবো আমরা, এটা কিন্তু ভি ওয়ান, ঠিক আছে, তাহলে এইচ ওয়ান সমান লিখবো আমরা এইচ ইন্টু, এখানে ভি ছিল বলে আমরা এখানে ভি লিখলাম, লেখার পরে টাইমের মানটা দিলাম, টাইমের মান 1 সেকেন্ড হলে 1 সেকেন্ড, 2 সেকেন্ড হলে 2, 3 সেকেন্ড হলে 3, এভাবে। তাহলে এখানেও সেই একই, এইচ এর জায়গায় এইচ থাকবে, শুধুমাত্র এই টি এর মানটা চেঞ্জ হবে। তাহলে টি এর মান যখন 1 সেকেন্ডে কল্পনা করব তখন এইচ ওয়ান হবে 1 ইন্টু 1, এইচ ইন্টু 1 স্কয়ার, মানে 1 স্কয়ার করলে 1 হয়, এইচ এর সাথে 1 গুণ করলে এইচ। এবার এখানে এইচ টু লিখবো এইচ ইন্টু 2 স্কয়ার, কারণ 2 সেকেন্ডে নির্ণয় করছি আমরা, তাহলে 2 এর স্কয়ার করলে 4, 4 এর সাথে এইচ গুণ করলে 4h। এবার যদি 3 সেকেন্ডে কল্পনা করি h3, h3 সমান কি হবে h ইনটু 3 স্কয়ার, মানে 3 এর স্কয়ার করলে 9h, এভাবে কিন্তু হবে বিষয়টা, বুঝলে? অনেক সময় তোমাদের অবজেক্টিভে দিয়ে দিতে পারে এটা, এটা মাথায় রাখবা। তো এটা ছিল, এখন আমরা যদি একটা এক্ষেত্রে একটা সূত্র আসে আমাদের, এদের ক্ষেত্রে যেরকম এরা এমন একটা সূত্র ছিল না, এই যে এই সূত্রটা, এদের ক্ষেত্রে এরকম একটা সূত্র আসে, সেই সূত্রটা কি আমরা একটু দেখবো। তার আগে আমরা এখানে এইটুকু বসে দিই, দেখো তাহলে আমাদের ছিল এই সমানুপাতিক টি স্কয়ার, এরকম ছিল তৃতীয় সূত্রটা, তাই না? তৃতীয় সূত্রটা ছিল এরকম, তাহলে এখন এই সমানুপাতিক উঠাই দেবো আমরা, এইচ ওয়ান সমান সমান একটা ধ্রুবক নেবো, সেই ধ্রুবকটা মনে করলাম কি, এটা হবে টি ওয়ান স্কয়ার, বুঝা গেল? এবার যদি এইচ টু নাও, তাহলে এখানে কে সমান কি লেখা যাবে, কে সমান লেখা যাবে এইচ ওয়ান ডিভাইড বাই টি স্কয়ার, টি ওয়ান স্কয়ার। আবার যদি এইচ টু নাও তাহলে এইচ টু সমানুপাতিক কি হবে টি টু স্কয়ার, তার মানে এইচ টু ইজ ইকুয়াল টু কে টি টু তার স্কয়ার, তাহলে এখানে কে সমান কি হবে, কে সমান হবে এইচ টু ডিভাইডেড বাই টি টু স্কয়ার, বুঝা গেল? তাহলে দুইটা দেখো কে এর মান, এই সমানুপাতিক ধ্রুবক, ধ্রুবক মানে কিন্তু সবার ক্ষেত্রে সমান থাকবে, ঠিক আছে? তাহলে এদের ক্ষেত্রেও যে ধ্রুবক, এদের ক্ষেত্রেও সে একই ধ্রুবক কাজে লাগবে, তাহলে এটাও যেহেতু কে এর মান, এটাও যেহেতু কে এর মান, দুইটা যেহেতু কে, সুতরাং এইটা আর এটা কি লেখা হবে, সমান লেখা যাবে, অর্থাৎ কে সমান কে তো হয় নাকি, তাই কে সমান এল হয়, কোনটা বলো? কে সমান তুমি এল লিখতে পারবা? পারবা কখনো? কিন্তু কে সমান কে লিখতে পারবা, কারণ কে দুইটাই তো কে, দুইটাই তো কে, শুধু ওই কে সমান কে লিখতে পারবা। তাহলে এখন এই কে এর মান কত, এইচ ওয়ান ডিভাইড বাই টি ওয়ান স্কয়ার সমান, এভাবে এখানে কি লিখতে পারবে এইচ টু ডিভাইড বাই টি টু তার স্কয়ার, এই তো। তুমি এভাবে একাধিক নিতে পারো, তাহলে এক্ষেত্রে সমান সমান দিয়ে ডট ডট হয়ে যাবে, যে কয়টা নিতে পারো, তোমার যে কয়টা দেওয়া থাকবে তুমি সে কয়টা ইউজ করতে পারবে এভাবে। এইচ ওয়ান ভাগ টি ওয়ান স্কয়ার সমান এইচ টু ভাগ টি টু স্কয়ার সমান এইচ থ্রি ভাগ টি থ্রি স্কয়ার সমান এইচ ফোর ভাগ টি ফোর স্কয়ার, এভাবে যত পর্যন্ত যায় তুমি নিতে পারবা, সমস্যা নাই, ঠিক আছে? এবার এই যে এখান থেকে আমাদের এই পড়ন্ত বস্তুর ক্ষেত্রে কিছু সূত্র আছে, সেই সূত্রটা এদের এদের মতোই, ঠিক আছে? এই সূত্রটা কাদের মতো, এদের মতো, আমরা সেগুলো এখন দেখবো। শুধুমাত্র এই অভিকর্ষ, এটা তো এর মান তো শুধুমাত্র ভূপৃষ্ঠে থাকবে, এরকম ভাবে থাকবে, এরকম ভাবে যদি যায় তখন থাকবে এর মান, কিন্তু যদি এরকম নিচে পড়তে থাকে তখন কিন্তু আর এর মান থাকবে না, তখন জি এর মান থাকবে। জি মানে অভিকর্ষ ত্বরণ, মানে পৃথিবী আমাদেরকে একটা বলে টানে, একটা বলে আকর্ষণ করে, এই বস্তু যখন এরকম ভাবে রেখে দেওয়া হবে, যদি তুমি ছেড়ে দাও তাহলে পড়ে যাবে, কেন নিচের দিকে পড়ছে, কি কারণে, কারণ তার নিচে কেউ টানছে, তাই সেই টানটাই কিন্তু অভিকর্ষ ত্বরণ, বোঝা গেছে? সেই টানটা কিসের ফলে সৃষ্টি হয়, অভিকর্ষ ত্বরণের ফলে সৃষ্টি হয়। সো আমাদের যখন উচ্চতা নিয়ে কাজ করব তখন আমরা হচ্ছে জি মানে অভিকর্ষ ত্বরণকে প্রকাশ করা হয় জি দ্বারা, সুতরাং এই জি নিয়ে হিসাব করব, তো তখন আর আমরা এ লিখবো না, সূত্র সবই একই, এইগুলো আর এইটা সবই একই, শুধুমাত্র এস এর জায়গায় হবে এইচ, কারণ আমরা এখন
এইচ নিয়ে কাজ করছি, এস নিয়ে নয়। এখন আমরা যেহেতু উচ্চতা নিয়ে কাজ করছি, মানে এইটা তো উচ্চতাই কাউন্ট হবে নাকি? যখন আমরা এখান থেকে একটা বস্তু ছাড়বো তখন কি একটা উচ্চতা অতিক্রম করবে? অথবা তুমি এস লিখতে পারো, সেক্ষেত্রে এস না লেখাই ভালো, এইচ লেখাই ভালো। ঠিক আছে, শুধুমাত্র এই সূত্র এখানে চেঞ্জ হবে। কোথায় চেঞ্জ? এখানে ভি সমান কি লিখবো? ভি সমান লিখবো ইউ প্লাস জিটি। এস সমান তো যা তাই, এস তো কোনো জিটি নাই, তাহলে এইচ সমান যদি সমবেগে চলতে থাকে এইচ সমান কি লিখবো? ভিটি লিখবো, যদি বেগটা সমান হয়। তারপরে এখানে এখানে এইচ সমান কি লিখবো? এইচ সমান লিখবো ইউটি প্লাস হাফ, শুধুমাত্র এস জায়গায় লিখবো জি। আর সব একই দেখো, শুধুমাত্র এস এর জায়গায় এইচ আর এস জায়গায় জি, আর কোনো চেঞ্জ নেই সূত্রে। এখানে তাহলে কি হবে? ভি স্কয়ার সমান হবে ইউ স্কয়ার প্লাস 2as, আর এস এইচ টিএইচ কি হবে? এইচ টিএইচ সমান হবে ইউ প্লাস হাফ জি ইন্টু 2t মাইনাস 1। এভাবে ক্লিয়ার হলো বিষয়টা? তাহলে যখন আমরা উচ্চতা নিয়ে কাজ করবো তখন সূত্র একই, শুধুমাত্র আমরা এস এর জায়গায় এইচ লিখবো, এর জায়গায় লিখবো জি, আর কোনো চেঞ্জ নাই। তাহলে এই ছিল আমাদের পড়ন্ত বস্তুর যে কয়টা সূত্র, অর্থাৎ উচ্চতা আর এই যে এই যে আমাদের ভূপৃষ্ঠে, এই এই সূত্রগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর একটা জিনিস মনে রাখতে হবে, মন্দনের ক্ষেত্রে যেরকম এখানে মাইনাস হইলো, তেমনই ভাবে এটা তো পড়ন্ত বস্তুর ক্ষেত্রে, এই সূত্রগুলো কিসের ক্ষেত্রে? পড়ন্ত বস্তুর ক্ষেত্রে, মানে উপর থেকে নিচে পড়ছে, কিন্তু যখন নিচের থেকে উপরে উঠবে তখন কি হবে? তখন কি হবে বলো? অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে কাজ করা হচ্ছে না? তুমি যখন ফেলছো, এরকম ভাবে ফেলছো, তখন তো তোমার এক্সট্রা বল প্রয়োগ করা লাগছে না, কিন্তু যখন তুমি উপরে তুলবা দেখবে তোমার এক্সট্রা বল প্রয়োগ করা লাগছে। তবে তোমার অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে যেতে গেলে কিছু বল প্রয়োগ করা লাগে। তো তুমি যখন এই অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে যাবা তখন সূত্র এখানে শুধু মাইনাস হবে, অর্থাৎ ইউ প্লাস জিটি না হয়ে ইউ মাইনাস জিটি। এখানে তো কিছু হবে না, এখানে ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2s। এটা হবে এইচ টি সমান এইচ মাইনাস হাফ ইউ মাইনাস হাফ ইউ জি ইন্টু 2t মাইনাস 1। ঠিক আছে, শুধুমাত্র প্লাসটা মাইনাস হয়ে যাবে যখন তুমি উপর থেকে নিচের দিকে, মানে নিচের থেকে উপরের দিকে উঠাবা তখন, আর যখন উপর থেকে নিচে উঠাবা তখন প্লাস, আর নিচের থেকে উপরে হবে মাইনাস। তাহলে উপর থেকে নিচে প্লাস, আর নিচে থেকে উপরে হচ্ছে মাইনাস, এটা মনে রাখবা। ঠিক আছে, তাহলে তোমরা যদি এই সূত্রগুলো ভালোভাবে মনে রাখো তাহলে এই অধ্যায়ের যে ম্যাথ গুলো আছে তোমরা ইজিলি পারবা, ইজিলি পারবা। এই অধ্যায়ের ম্যাথ গুলো খুবই সোজা। ঠিক আছে, সেগুলো আমরা দেখবো আস্তে আস্তে। তো আজকের ক্লাস এই পর্যন্তই, পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এই ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।